দেওয়ানি কারাগারে আটক যে দায়ী, যদি উনি ডিক্রিদারের যে অপরিশোধিত পাওনা আছে সেটার 25% এর সমপরিমাণ অর্থ নগদ পরিশোধ করে এই মর্মে একটা বন্ড প্রদান করে যে তিনি পরবর্তী 90 দিনের মধ্যেই অবশিষ্ট যে পাওনাটা আছে সেটা পরিশোধ করবেন, তবে সেই ক্ষেত্রে আদালত দায়ীকে মুক্তি প্রদান করবে। এটা একটা কন্ডিশনাল বেইলের বিষয় থাকে। তবে এই আইনের উপধারা 7 আমরা যেটা দেখতে পাই প্রিয় দর্শক, যদি দায়ী অবশিষ্ট যে পাওনা আছে পরিশোধ করতে ব্যর্থ হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে অর্থঋণ আদালত আইন 2003-এর ধারাবাহিক আলোচনার 19তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব দেওয়ানি আটক আদেশ নিয়ে। এই সংক্রান্তে সেকশন 34-এ কিন্তু সুস্পষ্ট বলা আছে। সেকশন 34 সাবসেকশন 1-এ আমরা জানি যে ডিক্রিদার কর্তৃক যদি দাখিলকৃত দরখাস্ত দেয় একটা আদালতে, তাহলে সেক্ষেত্রে দায়ীকে ডিক্রি টাকা পরিশোধে বাধ্য করার জন্য 6 মাস পর্যন্ত দেওয়ানি আটক আদেশ দিতে পারে আদালত। সেকশন 34-এর সাবসেকশন 2-তে আমরা এটাও জানি যে মূল যে ঋণ গ্রহীতা আছে তার মৃত্যুর কারণে পারিবারিক উত্তরাধিকার আইন অনুযায়ী যিনি স্থলাভিষিক্ত হবেন, দায়ী ওয়ারিশদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। সেই অর্থাৎ আটক আদেশটা ওয়ারিশদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সাবসেকশন 3-তে আমরা যেটা দেখতে পাই প্রিয় দর্শক, যে জারি মামলা কোনো কোম্পানি বা কোনো কারবারি প্রতিষ্ঠান, যৌথ কারবারি প্রতিষ্ঠান অথবা অন্য কোনো রেজিস্টার্ড বা কর্পোরেট যে বডি আছে এদের বিরুদ্ধে কার্যকর করতে হলে বিবাদী দায়ীকে দেওয়ানি কারাগারে আটক করা আবশ্যক যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই সকল ব্যক্তি এককভাবে এবং যৌথভাবে দেওয়ানি কারাগারে আটকের জন্য দায়ী হবে। তো যেটা বলছিলাম প্রিয় দর্শক, এখানে আমরা যে সেকশন 34-এর সাবসেকশন 4-এ আমরা যেটা দেখতে পাই, অর্থাৎ উপধারা 4-এ কোনো ব্যক্তির বিরুদ্ধে কার্যকর হবে না এই দেওয়ানি আটক আদেশ যিনি ডিক্রি সংশ্লিষ্ট ঋণ গ্রহণের পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে উপরে উল্লেখিত কোনো ব্যক্তি, অর্থাৎ এই আইনে উল্লেখিত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্থলাভিষিক্ত হয়েছে। এটা আমরা আগের সেকশনও দেখেছি যে অর্থাৎ উত্তরাধিকারের যদি কেউ স্থলাভিষিক্ত হয় সেক্ষেত্রে দেওয়ানি আটক আদেশ প্রযোজ্য হবে না। সাবসেকশন 5-এ আমরা জানি যে প্রিয় দর্শক, যে দেওয়ানি কারাগারে আটক কোনো ব্যক্তি ডিক্রির যে দাবি আছে সম্পূর্ণরূপে যদি পরিশোধ না করা পর্যন্ত, অর্থাৎ 6 মাসের সময়সীমা অতিক্রম না হওয়া পর্যন্ত দেওয়ানি কারাগার হতে মুক্তি লাভ করবে না, এবং ডিক্রির সম্পূর্ণ টাকা পরিশোধ করার সাথে সাথে আদালত তাকে দেওয়ানি কারাগার হতে মুক্তির নির্দেশ প্রদান করবে। এটা হচ্ছে এই আইনের উপধারার কথাটা। কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই প্রিয় দর্শক, এটারও সমাধান আছে, আমি পরবর্তীতে বলবো সবার শেষে। সাবসেকশন 6-এ আমরা দেখতে পাই যে দেওয়ানি কারাগারে আটক যে দায়ী, যদি উনি ডিক্রিদারের যে অপরিশোধিত পাওনা আছে সেটার 25% এর সমপরিমাণ অর্থ নগদ পরিশোধ করে এই মর্মে একটা বন্ড প্রদান করে যে তিনি পরবর্তী 90 দিনের মধ্যেই অবশিষ্ট যে পাওনাটা আছে সেটা পরিশোধ করবেন, তবে সেই ক্ষেত্রে আদালত দায়ীকে মুক্তি প্রদান করবে। এটা একটা কন্ডিশনাল বেইলের বিষয় থাকে। তবে এই আইনের উপধারা 7-এ আমরা যেটা দেখতে পাই প্রিয় দর্শক, যদি দায়ী অবশিষ্ট যে পাওনা আছে পরিশোধ করতে ব্যর্থ হয়, তবে তাকে পুনরায় গ্রেফতার ও দেওয়ানি কারাগারে আটক করতে পারবে। এবং এই যে এইভাবে দেওয়ানি কারাগারে পুনরায় আটক আদেশ যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এটা 6 মাস পর্যন্ত বহালযোগ্য নতুন আটক আদেশ হিসেবেই গণ্য হবে। অর্থাৎ প্রথম 6 মাসের আটক আদেশ দিলে আপনি যদি টাকা না দেন, বেরিয়ে যান, আবার যদি আপনাকে টাকা দেওয়ার কন্ডিশন দিয়ে বের হন, আবার 6 মাসের জন্য ঢুকবেন, অর্থাৎ টাকা না দেওয়া পর্যন্ত আইন মোতাবেক আপনি 6 মাস দেওয়ানি আটক আদেশে আবদ্ধ থাকবেন। উপধারা 8-এ আমরা যেটা দেখি
দেওয়ানি কারাগারে আটককৃত যে ব্যক্তি আছেন ওনার ভরণ পোষণ সরকার এর খরচ কিন্তু সরকার বহন করবে এবং পরবর্তীকালে সরকার ডিক্রিদারের নিকট থেকে সরকারি পাওনা হিসাবে উক্ত যে খরচটা আছে খরচের অর্থ আদায় করতে পারবে এবং ডিক্রিদার দায়িকের নিকট হতে মামলার খরচ বাবদ উক্ত খরচ আদায় করতে পারবে। বিষয়টা একটু ঘুরিয়ে পেঁচিয়ে, অর্থাৎ সরকার নিবে ডিক্রিদারের কাছ থেকে, ডিক্রিদার আবার মামলার খরচ হিসাবে নিবে দায়িকের কাছ থেকে আদায় করতে পারবে। এই হচ্ছে বিষয়টা। অর্থাৎ সেকশন 34-এ আমরা সেকশন 34-এ সাবসেকশন 9-এ যদি দেখি প্রিয় দর্শক, যে আদালত কোনো দায়িককে দেওয়ানি কারাগারে আটক করার যদি আদেশ কোনো প্রদান করবে না যদি না তার পূর্বে অন্তত পক্ষে একটি নিলাম বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে এবং উহার দ্বারা যদি ডিক্রিদারের প্রাপ্য পরিপূর্ণভাবে আদায় হয়ে থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেওয়ানি আটক আদেশ কিন্তু আদালত দিতে পারবে না। কখন? যদি নিলাম বিক্রয় বিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে একবারের জন্য হইলো এবং পরিপূর্ণভাবে যদি ডিক্রিদারের টাকা আদায় হয়ে থাকে তার মাধ্যমে, তাহলে আর দেওয়ান আটক আদেশের কোনো প্রয়োজনই নেই। সাবসেকশন 10-এ আমরা যেটা দেখতে পাই প্রিয় দর্শক, যদি কোনো কারণে একটা নিলাম বিক্রয় কার্যক্রম অনুষ্ঠান করা সম্ভব না হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু দায়িককে সরাসরি গ্রেফতার এবং দেওয়ানি কারাগারে আটক করা যাবে। এমন হতে পারে। আর সাবসেকশন 11, এটা এই সেকশনটা যদি একটু বড় প্রিয় দর্শক, আপনাদের ধৈর্যচ্যুতি যদি না ঘটে আমি সামনে এগিয়ে যাচ্ছি, আশা করি এটা থেকে আপনাদের অনেক উপকারে আসবে। পরবর্তীতে আমি একটু ডিটেলে যাব পুরো প্রসেসটা নিয়ে আর কি। সাবসেকশন 11-এ আমরা যেটা জানি যে 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে ডিক্রি কার্যকর করার জন্য কিন্তু গ্রেফতার এবং দেওয়ানি কারাগারে আটক করা বা রাখা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সাবসেকশন 12-এ আমরা অর্থাৎ 12 উপধারায় যেটা দেখি, কোনো ডিক্রি বা আদেশ বাস্তবায়নের উদ্দেশ্যে পরিচালিত জারি যে মামলা আছে সেই মামলায় জারি মামলার সংখ্যা যদি একাধিক হয় এবং কোনো একজন দায়িককে যদি গ্রেফতার করে পরিপূর্ণ মেয়াদের জন্য একবার দেওয়ানি কারাগারে আটক রাখা হয় তাহলে পুনরায় তাকে গ্রেফতার করা ও দেওয়ানি কারাগারে আটক যে রাখার বিধান আছে সেটা করা যাবে না। মোটামুটি এই ধারার অনেকগুলো উপধারা রয়েছে প্রিয় দর্শক। উপধারা 13-তে আমরা যেটা দেখতে পাই, সেকশন 34-এর সাবসেকশন 13-এ দেখতে পাই যে কোনো দায়িককে আংশিক বা পূর্ণ মেয়াদের জন্য দেওয়ানি কারাগারে আটক রাখার কারণে তিনি যদি দেনার দায় হতে মুক্ত গণ্য হবে না এবং নির্ধারিত তামাদি দ্বারা বারিত না হলে বা বার্ড না হলে তার বিরুদ্ধে কিন্তু নতুন করে জারি মামলা দায়ের করা যাবে। এই ব্যাপারে কোনো নিষেধ নেই, এই ব্যাপারে কোনো রকম বাধা নেই। আমরা সেকশন 34 রিলেটেড অনেকগুলো জাজমেন্ট মহামান্য হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আমরা দেখেছি, সেগুলো আপনাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করব যাতে আপনাদের এগুলো কাজে লাগে। জাহাঙ্গীর চৌধুরী ভার্সেস অর্থঋণ আদালত একটা আইন আছে, অর্থঋণ আদালত এই মামলাটায় 61 GLR এ রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক। 167 নম্বর পেজে আপনারা এই কেসটা রেফারেন্স পেয়ে যাবেন। কণিকা বেগম ভার্সেস অর্থঋণ আদালত, এটা 64 GLR এ 276 নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন। মুস্তফা আহমেদ ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা 65 GLR 294 পেজ নাম্বার, আপনারা একটু খুঁজে নিয়ে নিন। মির্জা হাসান হাবিব ভার্সেস দ্য জাজ অর্থঋণ আদালত, এটা 65 GLR এ পেজ নাম্বার 579, আপনারা এটা একটু কষ্ট করে খুঁজে নেবেন। শেখ নাজমুল হক ভার্সেস বাংলাদেশ, এটা আপনারা পাবেন 14 BLC তে, এটা পেজ নাম্বার 107 অর্থাৎ 107 নম্বর পেজ আপনারা পেয়ে যাবেন। ABM সিরাজুল মনির ভার্সেস সাবঅর্ডিনেট জেস, 14 BLC পেজ নাম্বার 716 আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই রেফারেন্সটা জিয়াউল হক ভার্সেস অর্থঋণ আদালত, এটা 14 BLC পেজ নাম্বার 809 অর্থাৎ 809 নম্বর পেজ আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক।
আরেকটি মামলার কথা না বললেই নয় প্রদর্শক, আব্দুর রাজ্জাক চৌধুরী ভার্সেস অর্থ ঋণ আদালত। এটা 65 GLR রিপোর্টেড হয়েছে। এটা অ্যাপেলেট ডিভিশনের কেস, ভেরি রিসেন্ট কেস। 111 নম্বর পেজে আপনারা এটা পেয়ে যাবেন। আর এম এ জাহির ভার্সেস সোনালী ব্যাংক, এই মামলাটি রিপোর্টেড হয়েছে 13 MLR পেজ নাম্বার 64। মোহাম্মদ শাহেদ ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা 66 GLR 254 পেজ নাম্বারে আপনারা এই মামলাটি পেয়ে যাবেন। মার্জান আবদিন ভার্সেস জাজ অর্থ ঋণ আদালত নং 4 ঢাকা, এটা রিপোর্টেড হয়েছে 65 GLR 79 পেজ আপনারা পেয়ে যাবেন। একেম তোফাজ্জল হুসাইন ভার্সেস রূপালী ব্যাংক লিমিটেড, এই মামলাটি 64 GLR প্রিয় দর্শক আপনারা পেয়ে যাবেন 435 নম্বর পেজে, যতদূর মনে পড়ে। জিয়াউর রহমান ভার্সেস অর্থ ঋণ আদালত 64 GLR 189 আপনারা পেয়ে যাবেন এই মামলাটি। বশিরউদ্দিন মাস্টার ভার্সেস বাংলাদেশ 61 GLR পেজ নাম্বার 760 আপনারা পেয়ে যাবেন। গোলাম হায়দার ভার্সেস বাংলাদেশ 15 BLC 831 পেজে আপনারা পেয়ে যাবেন এই মামলাটি। আব্দুল জলিল ভার্সেস জাজ অর্থ ঋণ আদালত আইন, সেকেন্ড কোর্ট ঢাকা 67 DLR পেজ নাম্বার 475। আপনারা একটু খুঁজে নেবেন কষ্ট করে, আপনারা মামলার পুরো বিষয়টা এবং অপারেটিভ পার্টও পেয়ে যাবেন জাজমেন্টে। টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ভার্সেস জাজ অর্থ ঋণ কোর্ট নং 2 ঢাকা, এটা 18 BLC পেজ নাম্বার 798-তে আপনারা পেয়ে যাবেন। সৈয়দ মঞ্জুর মুর্শেদ ভার্সেস ম্যানেজার অগ্রণী ব্যাংক লিমিটেড 14 BLC পেজ নাম্বার 501 আপনারা এই মামলাটির রেফারেন্স পেয়ে যাবেন। মানিক কুমার ভট্টাচার্য ভার্সেস অর্থ ঋণ আদালত 16 BLC 195 নম্বর পেজে পেয়ে যাবেন। প্রভাত কুমার দাস ভার্সেস অগ্রণী ব্যাংক, এটা 15 MLR অ্যাপেলেট ডিভিশনের কেস, এটা 96 পেজও পাবেন, 15 নম্বর পেজও পাবেন। 15 BLC অ্যাপেলেট ডিভিশনের 96 নম্বর পেজও পাবেন। নিতাই কুমার মঞ্জল ভার্সেস জাজ অর্থ ঋণ আদালত, এটা 62 GLR 446 নম্বর পেজে প্রিয় দর্শক পেয়ে যাবেন। আকরামুজ্জামান MG আলিয়াস বাবু ভার্সেস অর্থ ঋণ আদালত নং 1 রাজবাড়িতে মামলা, রাজবাড়ি মামলা, এটা 61 DLR এই মামলার জাজমেন্টটা রিপোর্টেড হয়েছে পেজ নাম্বার 638-এ পেয়ে যাবেন প্রিয় দর্শক। আব্দুর রশিদ ভার্সেস অর্থ ঋণ আদালত, এটা 7 ADC 611 নম্বর পেজে রিপোর্টেড হয়েছে। ABM লিটন ভার্সেস বাংলাদেশ 66 DLR 207 পেজে রিপোর্টেড হয়েছে। কেশারউন নেসার ভার্সেস বাংলাদেশ 64 GLR 417 আপনারা পেয়ে যাবেন। একটু খুবই কষ্ট করে মোহাম্মদ আবুল কালাম অর্থ ঋণ আদালত খুলনা 65 GLR 431 পেজে রিপোর্টেড হয়েছে। গোলাম হায়দার ভার্সেস বাংলাদেশ 15 BLC 2010 সালের মামলা, এটা যদিও 831 নম্বর পেজে প্রিয় দর্শক এটা রিপোর্টেড হয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। অরুণ কুমার সূত্রধর ভার্সেস দ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ and other হাইকোর্ট ডিভিশনের কেস 81 পেজে রিপোর্টেড, 31 BLD তে রিপোর্টেড হয়েছে 2011 সালে পেজ নাম্বার 81। মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী এলায়েস জাহাঙ্গীর আলম চৌধুরী ভার্সেস জাজ অর্থ ঋণ আদালত আইন, অর্থ ঋণ আদালত নং 1, এটা চট্টগ্রাম and another 14 MLR 293 পেজ নাম্বার আপনারা পেয়ে যাবেন। 14 MLR 293 নম্বর পেজে এটা রেফারেন্স পেয়ে যাবেন প্রিয় দর্শক। ABM সিরাজুল মনি ভার্সেস সাবঅর্ডিনেট জাজ and others 14 BLC পেজ নাম্বার 716 পেজ নাম্বার 716-তে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। তো সেকশন 34 এর আদ্যপান্ত নিয়ে আলোচনা করেছি প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে, আশা করি আপনাদের উপকারে আসবে। আর দেওয়ানি আটকাদেশের যদি হয় বা দেওয়ানি আটক যদি আপনারা ডিক্রি জারির পরে হয়ে যান, এটার একটা আটকাদেশ যদি আদালত আপনাদেরকে দেয়, তাহলে জামিনের ক্ষেত্রে আপনারা আইনে নির্ধারিত যে পদ্ধতি আছে 25% টাকা দেওয়ার, সেটা তো আছেই। এছাড়া মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে দেওয়ানি আটক আদেশ যেটা দেয়া হবে এইটাকে চ্যালেঞ্জ করে এটার
লিগ্যালিটি চ্যালেঞ্জ করে এটাকে কিন্তু স্থগিত করা যায় উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরের মাধ্যমে। তো উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে যদি আপনার দেওয়ানি আটক আদেশের বৈধতাকে, লিগ্যালিটিকে চ্যালেঞ্জ করে এটাকে যদি আপনি রুল এবং স্টে পান, যদিও মহামান্য হাইকোর্ট এই বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে বিষয়টা বুঝে কনভিন্স হওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনি টাকা দিতে পারবেন, যেই আপনার কাছে টাকাটা পাওনা, সেটা একটা ইনস্টলমেন্ট অনেক সময় মাননীয় আদালত, মহামান্য আদালত সেটা করে দেন, সেটা যদি আপনি ইনস্টলমেন্টটা অ্যাভেইল করেন এবং এটা যদি ব্রিচ না করেন, আপনি যদি ডিফল্টার না হন, তাহলে কিন্তু আপনাকে জামিন দিয়ে দিবে। এরকম কমিটমেন্ট, টাকা দেওয়ার কমিটমেন্ট সাপেক্ষে আপনার ওই যে দেওয়ানি আটক আদেশ যেটা আছে সেটার যে ফোর্স, লিগাল ফোর্স বা লিগালিটি, এটা কিন্তু আর থাকছে না, ওইটা স্টে করে দিবে। দেন আপনাকে আর পুলিশ অ্যারেস্ট করবে না বা গ্রেফতার করবে না। আর যদি গ্রেফতার করেও থাকে, আপনি যদি জেল হাজতে থাকেন, তাহলেও আপনি ওই যে জামিন চাইবেন, ওখানে চাওয়ার পর যদি আপনাকে জামিন না দেয়, দেন মহামান্য হাইকোর্টে ওইটার নকলের কপি তুলে এনে এটা চ্যালেঞ্জ করলে রিট ফোরামে চলে আসবেন জুরিডিকশনে, তাহলেই আপনারা এখান থেকে কিন্তু জামিন পেয়ে যাবেন। তো মোটামুটি অর্থঋণ আদালত আইন 2003-এর আজকের ধারাবাহিক আলোচনার 19তম পর্বে যে বিষয়টা রয়েছে দেওয়ানি আটকাদেশ, এইটা অনেকের কাছে অনেক এটা ভীতিকর একটা বিষয়। অনেকের কাছে এটা একটা আত্মসম্মান হানিকর বিষয় অনেকের কাছে থাকে। অনেকে এই বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন থাকেন, উৎকণ্ঠায় থাকেন, থাকারও কথা। তো সেই ক্ষেত্রে আইনি প্রতিকার রয়েছে। তবে একটি কথা বলবো যে ব্যাংক থেকে যদি কেউ ঋণ নিয়ে থাকেন বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি কোনো ঋণ নিয়ে থাকেন, সেটা আপনারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, এমিকেবল সেটেলমেন্টের মাধ্যমে, এডিআর এর মাধ্যমে বিভিন্নভাবে আপনারা ধাপে ধাপে এই জিনিসগুলা মামলা ডিক্রি হওয়ার আগেই শেষ করে ফেলা ভালো। ব্যাংক আসলে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা কখনো ছাড় দিবে না, আপনাকে দিতেই হবে। সুতরাং যেহেতু দিতেই হবে, তাহলে একটু আলাপ আলোচনার মাধ্যমে মিউচুয়ালি আপনারা এগুলা দেওয়ার ব্যবস্থা করে দিলেই হয়। আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্যই, অর্থাৎ ব্যাংক আপনাকে যে ঋণটা দিয়েছে বা দেয়, সেটা কিন্তু তাদের নিজস্ব কোনো ক্যাপিটাল নয়। এইটা জনগণের টাকা। জনগণ এখানে আমানত হিসাবে রাখে, সেই টাকাটাই আপনাকে আমাকে যারা ঋণ নিচ্ছেন তাদেরকে দিচ্ছে, কিসে? একটা ইন্টারেস্টের বা যে কোনো একটা শর্তে দিয়েছে। তো সেই টাকাটা যদি কেউ মেরে দেয়, না দিতে চায়, তাহলে গ্রাহক যারা আছে, আমানতকারী যারা আছে, তাদের কাছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবস্থানটা কি হবে? তারা কি টাকা নিজের পকেট থেকে দেবে? সুতরাং এই অর্থঋণ আদালত আইন 2003 যেটা প্রণীত হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের যে মানি রিকভারি, লোন রিকভারির যে বিষয়টা, এইটার জন্য একটা বিশেষায়িত আইন। এখানে আপনাদের ফাঁকি ঝুঁকি দিয়ে খুব বেশি একটা লাভবান হওয়ার সুযোগ নেই। মামলাকে বিলম্বিত করা যায়, অনেক ক্ষেত্রে কিছু কিছু বেনিফিট পাওয়া যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অনেক সময় স্বেচ্ছাচারী আচরণ করে, বড়োয়ারের সাথে, গ্যারান্টরের সাথে অনিয়ম করে। অনেক সময় দেখা যাচ্ছে টাকা আপনি পরিশোধ করে দিয়েছেন, তবুও আপনার বিরুদ্ধে ফুল টাকার একটা অ্যামাউন্ট চেয়ে ওনারা একটা কলব্যাক লেটার দিয়ে তারপরে ওনারা মামলা করে দিয়ে থাকেন। এই বিষয়গুলো আসলে সেটেলমেন্টের জন্য সেটেলমেন্ট কনফারেন্সের ব্যাপার আছে, ওখানে অর্থঋণ আদালতে মামলার বিষয় আছে। এইগুলোই এই কারণেই অর্থঋণ আদালত আইনটা আসলে মূলত অর্থঋণ আদালত গুলো আসলে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও এই আইনটার অনেক সংশোধন, পরিমার্জন, সংযোজনের প্রয়োজন রয়েছে যুগের সাথে তাল মিলিয়ে। কারণ এই আইনে একটা এমবার্গো আছে, সেটা হচ্ছে
যদি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক কোনো গ্রাহকের স্বার্থ নষ্ট করে, সেই ক্ষেত্রে গ্রাহক কিন্তু এই অর্থঋণ আদালত আইনে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা করতে পারে না। শুধু মামলা করার এখতিয়ার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের রয়েছে। অর্থাৎ এখানে একটা অন্যরকম বিষয়, অর্থাৎ ইকুয়াল অপরচুনিটি তো পাইল না। অর্থাৎ যারা বড়োয়ার বা গ্যারান্টর তারা কিন্তু মামলা শুধু কন্টেস্ট করতে পারবে, তারা মামলা ফাইল করতে পারে না, কারণ এই আইনে তাদেরকে মামলা অর্থঋণ আদালত আইনে মামলা ফাইল করার, অর্থাৎ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ফাইল করার কোনো বিধান নেই। এমনও তো হতে পারে যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যথেষ্ট অনিয়ম করেছে, তার সাথে দেওয়া যেই এগ্রিমেন্ট বা তার সাথে যে টার্মস এন্ড কন্ডিশনস অফ অ্যাপ্রুভাল অথবা লোন যে গ্রান্টিং সেটা তারা প্রতিপালন করেনি, বা যেই টাকা দেওয়ার কথা সেটা করেনি, ইন্টারেস্ট যেই অনুপাতে দেওয়ার কথা সেটা দেয়নি বা নেয়নি, বা এর চেয়ে বেশি নিয়েছে। অনেক সময় স্যাংশন লেটার দিয়েছে, স্যাংশন লেটারে টাকাটা অ্যাপ্রুভাল হয়েছে ঠিকই, কিন্তু টাকাটা এককালীন দেয়নি, যার কারণে কোনো ব্যক্তি বড়োয়ার তার যে প্রজেক্ট আছে সেটা শুরু করতে পারেনি, এবং যখন টাকার প্রয়োজন সেই টাকা দেয় ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ডিসবার্স করা হয়নি, যার কারণে ওনারা ব্যবসায়িকভাবে অনেকেই লুজার হয়ে যান। কিন্তু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সেটা আমলে না নিয়ে তাদেরকে ঠিকই ঋণের বোঝা মাথায় দিয়ে তাদেরকে কিন্তু অর্থঋণ আদালত থেকে আরম্ভ করে অন্য অন্য অনেক প্রক্রিয়ায় তারা হাঁটেন। তো মূল বিষয়টা হচ্ছে যে অর্থঋণ আদালত আইন 2003 অধিকতর সংশোধন প্রয়োজন, এটা এদেশের বিচার প্রার্থী মানুষের জন্য। আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে অনেক বড়োয়ার এবং গ্যারান্টর আছেন যারা আসলে স্বেচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে ডিফল্টার হওয়ার কোনো উদ্দেশ্য বা তাদের কোনো ইন্টেনশন নেই, তারা আসলে ভিক্টিমাইজড পরিস্থিতির শিকার অথবা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন রকম কারসাজির শিকার। কাজেই অর্থঋণ আদালত আইন 2003 অধিকতর সংশোধন কল্পে যদি এখানে যারা এরকম ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণ দেওয়া নেওয়া কার্যক্রমে অনিয়ম করে গ্রাহকদের সাথে বড়োয়ারদের সাথে, এবং তারা যদি এই ধরনের অনিয়ম করার পরে গ্রাহকরা বা গ্যারান্টররা বা বড়োয়াররা যদি তাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ থাকে অর্থঋণ আদালত আইনে, তাহলে এটা একটা জাস্টিফাই বিষয় হবে। তখন এটা ইকুয়াল অপরচুনিটি থাকবে দুই পক্ষের জন্যই। কারণ আপনি শুধু মামলা করে আমার কাছ থেকে টাকা আদায় করতে পারবেন, কিন্তু আমি শুধু কন্টেস্টই করে যাব, আমি আপনার বিরুদ্ধে কিছু করতে পারবো না। আপনি যদি অপরাধ সংগঠন করেন অর্থ সংক্রান্ত বিষয়ে, সেটা আসলে কাম্য নয় বর্তমান যুগে। ধন্যবাদ সবাইকে। আজকের এই পর্বে কিছু অতিরিক্ত কথা আপনাদেরকে বললাম প্রাসঙ্গিক এই জন্য, অনেকেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন। সংশ্লিষ্ট যারা দেখবেন কর্তৃপক্ষ বা যারা এই বিষয়গুলো নীতি নির্ধারক যারা আছেন দেশে এবং বিদেশে, সংশ্লিষ্ট প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি অত্যন্ত সবিনয়ে যে এই অর্থঋণ আদালত আইন 2003 এটার অধিকতর সংশোধন সংযোজনের যথেষ্ট প্রয়োজন রয়েছে। যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, যারা স্টেক হোল্ডার আছেন, তাদের মতামত নিয়ে এটাকে যুগোপযোগী আইন হিসাবে তৈরি করা প্রয়োজন, এটাকে সংশোধন প্রয়োজন, প্রয়োজনে কিছু কিছু সেকশন রিপিল করা প্রয়োজন। এটা সময়ের সাথে সাথে সময়ের দাবি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরবর্তী যে কোনো পর্বে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।